শহরের কোলাহল ছেড়ে এলাম আজ নিরালয়। ঢেউয়ের ডাকে মন বলে চল সমুদ্রের গায়ে। রোদের কিরণ বালু ছুঁয়ে স্বপ্ন আঁকে পায়ে পায়ে, তাজপুর আজ আমায় ডাকে ভালোবাসার ছায়া। এই কবিতার মতোই শান্ত আর মায়াবী একটা জায়গায় আজকে আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে এসেছি, তাজপুর। আর এখানে কিন্তু আমি যেটা দেখলাম যে সমুদ্রের উপরে কিন্তু হোটেল হচ্ছে, একদম টিপটপ নতুন রিসর্ট। এখানে একটা ওই সৈকত সুন্দরী রাস্তা আছে, সেখান থেকে একটু দীঘার দিকে যাবো আর কি। যদি নির্জন একটা সমুদ্র সৈকত এনজয় করতে চান তাহলে তাজপুর ঠিক আছে। এখানে বিকেলে ঘোরার জন্য এখন তো জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেছে, উদ্বোধনও হয়ে গেছে। হাই এভরিওয়ান, বৃষ্টি কথার অন্য একটি ভিডিওতে সবাইকে বিগ ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছি একটা অফিস পার্টিতে। ফার্স্টেই বলে দিই, আজকে কিন্তু বৃষ্টি কথার বৃষ্টি নেই, তো ভিডিওটা পুরোটা আমি একাই করব। তো আজকে কোথায় যাচ্ছি? তো আজকে যাচ্ছি হচ্ছে তাজপুরে, হ্যাঁ সমুদ্রে। ওই জন্য আমি একটুখানি সমুদ্রের টাইপের ড্রেস পরেছি আর কি। তো এখন বাজে সকাল 6:30, আর আমি বাড়ি থেকে মানে আমার বসিরহাট থেকে বেরিয়েছি, আর এখন যাব তাজপুরে। সব বছরই দীঘা মন্দারমণি আমি একবার করে যাই। এরপরেও মে মাসের লাস্টের দিকে আমার একটা মন্দারমণি প্ল্যান করা আছে অলরেডি। যাবো, ব্লগও বানাবো, দেখাবো। এটা একটা হুট করে প্ল্যান হয়েছে অফিস থেকে, মানে আমার অফিস থেকে যাওয়া প্ল্যান ছিলই না, প্ল্যানটা হুট করেই হয়েছে। অফিসের লোকজনরা বললো যে চলো একদিন তাজপুর ঘুরে আসি। তো তাজপুর যাব, আর সেখানে একটা হোটেল করেছে, এটা দেখাবো। কারণ তাজপুর তো একটু অফবিট জায়গা, সবাই দীঘা মন্দারমণি চেনে, কিন্তু তাজপুরে কেমন থাকার জায়গা আছে, খাওয়ার কি ওখানে ফেসিলিটি রয়েছে, সেসবগুলো সব কিছুই কিন্তু ভিডিওতে দেখাবো। আর ফার্স্টেই বলে রাখি যে আমি কিন্তু গাড়ি চালাতে চালাতে ভিডিও করছি, তো এটা একদমই রেকমেন্ডেশন নয়, মানে কেউই গাড়ি চালাতে চালাতে ভিডিও করবেন না। তো আজকে যেহেতু ক্যামেরা ধরার লোক এখনও নেই কেউ, তো ফার্স্টে ভিডিওর ইন্ট্রোটা আমি গাড়ি চালাতে চালাতেই বানাচ্ছি। আমি গাড়ি চালাচ্ছি। তো এখান থেকে যাওয়ার পর ফার্স্টে উলবেড়িয়া থেকে আমার অফিসের একজন স্টাফকে তুলবো, আর তারপরে আরেকজনকে তুলবো হচ্ছে কোলাঘাট থেকে। তো মোটামুটি আমার গাড়িতেই 3-4 জনই যাবে। তো এখন গাড়ি পুরো ফাঁকা, আমি একাই চালাচ্ছি। আর একজন এখান থেকে যাওয়ার কথা ছিল, সে গেল না। তো মোটামুটি আমাদের 15 জনের মতো ট্যুর, মানে একদিনেরই ট্যুর। আজকে যাবো আর কালকে চলে আসবো। আজকে শনিবার আর কালকে রবিবার, যেহেতু অফিস একটা পিকনিক টাইপের বা অফিস একটা ট্যুর টাইপের, তো একদিনই যাবো, আর কালকে আজকে রাতে থেকে কালকে সকালে আবার ব্যাক করে ফিরে আসবো। চলো পুরো তাজপুর দেখাবো, আর দেখাবো কোথায় আছি, খাওয়ার কি বৃত্তান্ত, বা তাজপুর সমুদ্র সৈকত অ্যাকচুয়ালি কেমন। আমি একবার 2023 সালে একটা ভিডিও করেছিলাম, সেই সময় আমরা তাজপুরের কিছু অংশ দেখিয়েছিলাম। মানে সেই সময় আমরা দীঘা গিয়েছিলাম, মানে মন্দারমণি দীঘা। তো সেই সময় একবার তাজপুর আমি গেছিলাম। তো চলো দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো। আজকে আমরা চলে যাব পশ্চিমবঙ্গের এক সুন্দর সমুদ্র সৈকতে, তাজপুর। তাজপুর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি পর্যটন কেন্দ্র। এটি মন্দারমণি ও শঙ্করপুরের মাঝে অবস্থিত। পর্যটন কেন্দ্রটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটন মহলে। যারা শান্ত, কম ভিড়ের মধ্যে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। চলো আজকের জার্নিটা শুরু করা যাক। আর আমি আমার চ্যানেলে একা ভিডিও কিন্তু খুব কম বানাই। আমার যতদূর মনে পড়ে, একবার দারোন্দার ভিডিও বানিয়েছিলাম, মানে বোলপুর অফবিট, আর একবার গৌড় এক্সপ্রেসের ভিডিও, যেটা আমি পুরোপুরি একা বেরিয়েছিলাম আর একা ভিডিওটা বানিয়েছিলাম। সবসময় ও থাকে, মানে আমার ওয়াইফ, বৃষ্টি কথার বৃষ্টি। তো আজকে পুরো ভিডিওটা একা বানাতে হবে, তো দেখা যাক ভিডিওটা কেমন হয়। কারণ আমাদের তাজপুর সেই একই দীঘা মন্দারমণির রাস্তা, মানে মন্দারমণি থেকে দীঘার মধ্যেই আমাদের তাজপুর পড়ে। তো রাস্তা ভিডিও আর কি দেখাবো, আমি প্রতিবার দীঘা মন্দারমণি যাই আর বারবার যাওয়া ভিডিওটা দেখাই। তো পুরো ট্যুরটাকে একটা ভিডিওর মধ্যেই কমপ্লিট করে দেবো। তো এখান থেকে এয়ারপোর্টের 8 নম্বর গেট ধরে দক্ষিণেশ্বর হয়ে চলে যাবো সোজা উলুবেড়িয়া, সেখান থেকে চলে যাবো কোলাঘাট, তারপরে বাদিকে গিয়ে সেখান থেকে নন্দকুমার, তারপর ভায়া কাথি হয়ে আমরা যাবো হচ্ছে তাজপুরের দিকে। কলকাতা থেকে তাজপুরের দূরত্ব মাত্র 170 কিলোমিটার। আমরা যেহেতু বসিরহাট থেকে বেরিয়েছি, ওই জন্য আমাদের দূরত্ব অতিক্রম করতে হবে 225 কিলোমিটার মতো। কলকাতা থেকে সময় লাগবে 8 ঘন্টা মতো, আর আমাদের টাইম লাগবে প্রায় 10 ঘন্টা মতো। এখানে আমাদের জার্নিতে আমি কিন্তু ফিজিক্যাল নেই, বাট ভিজুয়ালি আমরা সবাই আছি। তো বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আর রাস্তায় একটু হালকা খাওয়া দাওয়া করলাম। এখন আমরা আছি নতুন ব্রিজে, মানে হচ্ছে দক্ষিণেশ্বরে, আর পাশেই আমাদের বালি ব্রিজ। দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, এই যে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, স্বাভাবিক, সবাই জানি। একটা চলে যায় হচ্ছে দিল্লি রোড,
যেটা দিয়ে আমরা বোলপুর, পানাগড়, আসানসোল যাই, আর একটা যায় হচ্ছে মুম্বাই রোড, যেটা দিয়ে আমরা কোলাঘাট, মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণির দিকে যে রাস্তাটা যায়। তো চলো যাই, যেতে লাগি। গাড়িতে না যেতে চাইলে আপনারা কলকাতা থেকে অনেক বাসও পেয়ে যাবেন দীঘা, মন্দারমণি, তাজপুর যাওয়ার জন্য। এছাড়া হাওড়া থেকে অনেক ট্রেনও পেয়ে যাবেন। তো বাড়ি থেকে বেরিয়ে প্রায় 3 ঘন্টা হয়ে গেল, আর আমরা এখন ঢুকলাম কোলাঘাটে। আর এখান থেকে একজন উঠবে, তো মোটামুটি ওই 120-30 কিলোমিটার মতো জার্নি কমপ্লিট হয়েছে। আর এখান থেকে আমরা চলে যাবো হলদিয়ার দিকে, তারপরে সেখান থেকে নন্দকুমার থেকে ডান দিকে হয়ে সোজা চলে যাবো দীঘার দিকে। এখন অতিক্রম করছি কোলাঘাট ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আমাদের মতো যারাই কলকাতা থেকে একটু দূরে থাকে আর যাদের গন্তব্যস্থল দীঘা, মন্দারমণি হয়, তারা সাধারণত এই কোলাঘাটেই থামে তাদের ফার্স্ট রেস্ট বা কিছু টিফিনের জন্য। রাস্তার দুপাশে যেন সবুজের এক স্বপ্নজাল। সবুজে মোড়া এই পথ যেন প্রকৃতির আঁকা এক ছবি। রোদের আলো পাতার ফাঁক গলে রাস্তার উপরে পড়ে রঙিন ছাওয়া তৈরি করেছে, আর আমাদের গাড়ি সেই ছাওয়ার নিচ দিয়ে এগিয়ে চলছে এক নতুন গন্তব্যের দিকে। এই পথটা যেন বলছে আরও কিছুটা সামনে চলো, যেখানে অপেক্ষা করছে সমুদ্র ও নিস্তব্ধতা। এখন চাউলখোলা পেরিয়ে তাজপুর মোড় থেকে বাঁ দিকে বেঁকে যে সরু রাস্তাটা চলে গেছে, সেই রাস্তায় আমরা ঢুকে গেছি, যেটা নিয়ে যাবে ডিরেক্ট তাজপুর। রাস্তাটা একটু সরু হলেও তার প্রাকৃতিক দৃশ্য কিন্তু ছিল দারুণ। দেখতেই পাচ্ছেন দুই সাইডে সবুজ গাছ, আর মাঝখান থেকে কালো রাস্তা, আঁকাবাঁকা রাস্তা যেরকম হয় আর কি। রাস্তা যতই এগোচ্ছে চারপাশটা ততই বদলে যাচ্ছে। শহরের কংক্রিট ফেলে এবার যেন ঢুকে পড়ছি প্রকৃতির কোলে। এই সবুজ সরু রাস্তা শুধু গন্তব্যেই নিয়ে যাচ্ছে না, আমাদের মনকেও করে তুলছে হালকা, নির্ভার। আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলের খুব কাছে। আমরা ঢুকে পড়েছি আমাদের যে রিসর্ট, সেই রিসর্টের গলিতে। আর এই হচ্ছে আমাদের হোটেল আজকের। আর এটা ফার্স্ট রুম, যে রুমে 2টো বেড ছিল, আর প্রত্যেকটা বেডে 2 জন করে শোবার ব্যবস্থা ছিল। এসি রুম ছিল, আর রুমটাও বেশ বড় এবং ভালো। তো ফাইনালি আমরা চলে আসলাম তাজপুরে। আর এই পুরো রিসর্টটাকে দেখলেন, এই রিসর্টটা কিন্তু একদম বাজেটের মধ্যে রিসর্ট। মানে এখানে কিন্তু 1,500 টাকা করে আমরা রুম নিয়েছি, মানে প্রায় 6টা রুম নিয়েছি, ওরকম 9,000 টাকার মতো নিয়েছে। খাওয়া দাওয়া অবশ্যই আলাদা। যদি রিসর্টের আপনারা কন্ট্যাক্ট নম্বর চান তবে আমি দিয়ে দিতে পারি। তবে হ্যাঁ, রিসর্টটা কিন্তু সমুদ্র থেকে একটু দূরে, মানে সামান্য একটু দূরে, জাস্ট পায়ে হেঁটেই সমুদ্র। মানে বিচ সাইড যে রিসর্টগুলো হয়, বিশেষ করে মন্দারমণি বা অন্য জায়গায়, সেরকম কিন্তু না, একটু দূরে। তো বাজেটটা একটু কম আছে, 1,000-1,500 টাকার মধ্যে রুম এখানে পাওয়া যায়। এখানে কিন্তু 1,500 টাকা এসি রুম রয়েছে। তারা রান্না করছে একদম নিজেদের মধ্যে। আর এই রিসর্টটার নাম হচ্ছে নিউ তাজপুর বিচ রিসর্ট। সবে বানানো হয়েছে রিসর্টটা, একদম টিপটপ নতুন রিসর্ট। আর এখন যাচ্ছি হচ্ছে তাজপুর বিচে। তাজপুর বিচে এর আগে আমিও গেছি, আমি 1বার না 2বার এসেছিলাম তাজপুর বিচে। তো চলো দেখা যায় ওখানে কেমন কি আছে। খুব গরম, ঘামছি, বাট রুমে প্রত্যেক কটা এসি রয়েছে। আর এখানে কিন্তু একটা না, এখানে কিন্তু অনেক রিসর্ট রয়েছে। এইখানে রয়েছে, এইখানে রয়েছে, এইগুলো কিন্তু বানানো হচ্ছে। প্লাস এই দিক থেকে হাওয়ার সময় দেখলাম অনেক রিসর্ট রয়েছে। আমার গাড়ি ওখানে পার্ক করা, পার্কিংয়ের জায়গা রয়েছে। হোটেল থেকে সমুদ্রের পথটা মাত্র কয়েক মিনিটের হাঁটা, কিন্তু এই কয়েকটা মিনিট যেন নিজের একটা আলাদা জগৎ তৈরি করে। পায়ে হেঁটে চলেছি লাল মাটির রাস্তা দিয়ে, দুপাশে ঝাউ গাছের সারি, পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে রাস্তার গায়ে। তো আমরা চলে আসলাম আমাদের তাজপুর সি বিচে। অ্যাকচুয়ালি এটা মেন সি বিচ নয়, এটা একটু সাইডে, এখানে দোকান ফোকান রয়েছে। মেন সি বিচটা ওইদিকে রয়েছে একটুখানি। আর হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি ওই 5 মিনিট, ঠিকঠাক ওয়াকিং ডিস্টেন্স। ঝাউ বন রয়েছে এখানে, গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। বিচেই করা রয়েছে সুন্দর সুন্দর এইরকম স্ন্যাক্সের ব্যবস্থা, যেখানে সুন্দর করে ত্রিপল টাঙানো রয়েছে। ভিতরে টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে। আপনি চাইলে ওরা মিউজিক সিস্টেমেরও ব্যবস্থা করে দেবে, যেখান থেকে আপনি সমুদ্র দেখতে দেখতে আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। বিচে পা রাখতেই নিচে নরম বালুর স্পর্শ, গরম রোদে একটু গরম হয়ে উঠেছে, কিন্তু হাওয়ার ঠান্ডা ছোঁয়ায় ঠিকই মিলিয়ে যাচ্ছে। হেঁটে যাচ্ছি ধীরে ধীরে, আর পায়ের ছাপ ফেলে রেখে যাচ্ছে নরম বালি। হ্যাঁ, এই হচ্ছে তাজপুর বিচ। এখানকার বালি একদম লালচে রঙের,
আর চারপাশটা অনেক শান্ত, কোনো হট্টগোল নেই, শুধু ঢেউয়ের শব্দ আর ঠান্ডা হাওয়া। ড্রোনটা উপরে উঠতেই খুলে গেল এক অসম্ভব সুন্দর দৃশ্য। নীল জলরাশি, লালচে বালির রেখা, আর তার ঠিক পিছনেই সারি সারি ঝাউ গাছ। সমুদ্রের ঢেউগুলো দূর থেকে যেন সাদা তুলোর মতো একটার পর একটা এসে পড়ছে তটে, নিয়ম মেনে, ছন্দে বাঁধা। রাস্তার মোড়, ছোট ছোট কুটির আর মানুষের চলাফেরা সবটাই এক নতুন দৃষ্টিকোণে ধরা পড়ছে, যেন পাখির চোখে দেখা এক স্বপ্নপুরী। সূর্যের আলো বালিতে পড়ে এক সোনালী আভা তৈরি করেছে। উপর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্র আর আকাশ একসাথে মিশে গেছে। এই ড্রোন ভিউতে তাজপুর যেন নিজের আসল রূপটাই দেখাচ্ছে, নির্জন, নির্মল, অথচ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো নিস্তব্ধে সুন্দর। আমরা এখন আছি তাজপুর সমুদ্র সৈকতে। একদম ফাঁকা নির্জন একটা সমুদ্র সৈকত। আমি ড্রোন উড়ালাম, ড্রোনটা হাতে করে রয়েছে আর কি। প্রথমেই বললাম যে আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর এখানে কিন্তু আমি যেটা দেখলাম যে সমুদ্রের উপরে কিন্তু হোটেল হচ্ছে, মানে মন্দারমণি টাইপের ভাইবস, যেটা যে মন্দারমণিতে সমুদ্রের উপরেই হোটেল পাওয়া যায়, একদম সি বিচের উপরে। সমুদ্রের ধারে এসে যে গরম ভাবটা, না এখনো গরম আছে, আমি মানছি এখনো গরম আছে, বাট ঘরের মধ্যে যে গরম ভাবটা লাগছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেল। মোটামুটি ঠিকঠাক ওয়েদার আছে, সন্ধ্যেবেলায় কিন্তু ওয়েদার আরও ভালো। আর তাজপুর যেহেতু ফাঁকা জায়গা, তো এখানে কিন্তু হাওয়াটা খুব বেশি চলে, মানে হাওয়াটা খুব, আমি ড্রোন ওড়াচ্ছি জন্যে, মানে হাওয়ার জন্যে ড্রোন ঠিকঠাক ওড়ানো যাচ্ছিল না। ভিডিওটা কেমন লাগছে সবাই বলবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের চ্যানেলটাকে, তাহলে মোটিভেশন পাওয়া যায় আর কি। সামনে সমুদ্র, ঢেউ এসে বারবার বালিকে ছুঁয়ে যাচ্ছে, যেন সমুদ্র আমাদের সাথে কথা বলছে। বাঙালি একটু ছুটি পেলেই সেখানে কিন্তু যাওয়ার প্ল্যান করে। তো দীঘা মন্দারমণি প্ল্যান তো বহু দেখেছি জীবনে। তো আজকে একটু দীঘা অফবিট, অ্যাকচুয়ালি তাজপুরকে আমি কি বলবো, তাজপুরকে আমি বলবো দীঘা অফবিট। দীঘা অফবিটের ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। তাজপুর কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন, এখানে কোথাও রাশ থাকে না, যেমন রাশ মন্দারমণিতে বা দীঘাতে থাকে, উইকেট দীঘায় প্রচুর থাকে, বাট মন্দারমণিতে একটু হালকা কম থাকে। মন্দারমণিকে এখন অফবিট ডেস্টিনেশন বলা যায় না, কারণ মন্দারমণি এখন কিন্তু মেন ডেস্টিনেশনের মধ্যেই পড়ে, দীঘা মন্দারমণি। তো আজকে তাজপুরে এখানে আরও কিছু জায়গা আছে, উদয়পুর আছে, উড়িষ্যার মধ্যে পড়ে, সেটা দীঘার পরে। সম্পর্ক রয়েছে, তাজপুর থেকে বেশিটা দূরত্ব নয়। এখানে বিকেলে ঘোরার জন্য এখন তো জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেছে, উদ্বোধনও হয়ে গেছে, আপনি ঘুরতে পারেন। এখান থেকে দীঘা খুব একটা বেশি দূর নয়। প্লাস এখানে কিন্তু একটা সৈকত সুন্দরী বলতে রাস্তাও রয়েছে, যেটা খুব সুন্দর সমুদ্রের পাশ দিয়ে যায়। আমরা বারবার ভিডিও করেছি, মন্দারমণিতে আমরা দেখিয়েছি, আপনার টাইমে কিন্তু আপনি এরকম অ্যাক্টিভিটিস কিন্তু করতে পারেন। আর এখানে অনেক রিসর্ট রয়েছে, আপনি অনলাইনে চেক করতে পারেন। প্লাস আমরা যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তাজপুরে কিন্তু রিসর্ট অনেক হচ্ছে এবং আস্তে আস্তে হচ্ছে, এবং আস্তে আস্তে এই জায়গাগুলো কিন্তু ডেভেলপ হয়ে যাবে। সমস্ত জমি করে বিক্রি হচ্ছে, আমরা দেখছি বা হোটেলগুলো যাই হোক কেন এখানে কিন্তু হয়ে যাবে। আর আসা যাওয়ার প্রসেসটা আমি বলে দিই, সবাই জানেন, আমরাও জানি, ট্রেন অনেক আছে হাওড়া থেকে, তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস। আর যদি আপনি বাসে আসতে চান তাহলে আপনি স্প্লানেড বা করুণাময়ী বা সরকারি বাস পেয়ে যাবেন। দিনের শেষটা হয়তো সবচেয়ে সুন্দর হয় এইখানেই, যখন সূর্য ধীরে ধীরে জলে মিলিয়ে যায়, আকাশটা বদলে যায় রঙিন এক ক্যানভাসে। হালকা সোনালি থেকে কমলা, তারপর লাল, তার শেষে নীলচে বেগুনি। ঢেউয়ের ফাঁকে এই আলোর প্রতিফলন জলটাও যেন ঝলমল করতে থাকে। কেউ হাঁটছে, কেউ চুপ করে বসে আছে, কেউ আবার শুধু তাকিয়ে আছে অপলক। এই সূর্যাস্তের শব্দ নেই, কেবল অনুভব আছে। মনে হয় সময়টা যেন একটু দাঁড়ায়, যেন বিদায়ের মধ্যেও এক রকমের ভালোবাসা লুকিয়ে আছে। ঘোরাঘুরির পর পেট চায় একটু ঘরোয়া এবং গরম গরম কিছু, আর তাজপুরের লোকাল ফুড সেটা ঠিক দিয়ে দেয়। এখানে পেয়ে যাবেন বেশ গরম গরম রিসেন্ট ভেজে দেওয়া মাছ ভাজা,
যেটা সি ফুডে আসলে অবশ্যই ট্রাই করা উচিত। মাছ ভাজা সাথে একটু মশলা দিয়ে বানিয়ে দিতে বললেও ওরা বানিয়ে দেবে, সাথে ডাবের জল, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস আর তাছাড়া অন্য ড্রিঙ্কসও এখানে কিন্তু অ্যালাউ। চাইলে আপনারা বন্ধুদের সাথে বসে এখানে এনজয় করতেই পারেন এইভাবে। তো বিকেল গড়িয়ে গেছে আর আমরা এখনো তাজপুরে রয়েছি। এখন বাজে 5:30। এখানে একদম অল্প সংখ্যক লোকজন হাওয়া হচ্ছে, হয়তো আমার ঠিকঠাক শুনতে পাবেন না, তবে এখানে প্রচণ্ড হাওয়া রয়েছে। বিচ সাইড এছাড়াও ঠান্ডা হাওয়া তো রয়েছে। তো আমরা এখানে এই মাচাগুলোয় বসেছিলাম। মাচাগুলোতে আপনি বসতে পারেন। অ্যাকচুয়ালি এগুলো মাচা না, এগুলো রেস্টুরেন্ট, ছোটোখাটো রেস্টুরেন্ট। যেমন মন্দারমণিতে মাচা থাকে, তাজপুরেও রয়েছে মাচা রয়েছে। যেমন খাওয়া দাওয়া করলাম, নর্মাল বাঙালি খাবার তো পাওয়াই যায়, ভাত ডাল মাছের ঝোল। এছাড়াও যদি আপনারা ড্রিঙ্ক করতে চান তাহলে কিন্তু এখানে অ্যালাউ হয়। তো বিকেল গড়িয়েছে আর আমরা যাব একটু পরে আমাদের রুমে। সন্ধ্যেবেলায় পার্টি ফার্টির ব্যবস্থা রয়েছে এখানে। অনেকে স্নান দীঘায় স্নান করতে হবে কিন্তু কোনো ব্যাপার নেই, এখানে স্নানও অনেক। তো মোটামুটি আমাদের একদিনেরই ট্যুর আর সন্ধ্যা হয়ে গেছে, রাত্রেবেলা থাকবো, কাল সকালে বেরোবো। আমার ইচ্ছা আছে কাল সকালে একটু দীঘা যাওয়ার, একটু কেনাকাটা করার আছে, তো দীঘা যাবো। চলো তো আমরা এখন বিচে গাড়ি চালাচ্ছি আর এই সামনে বিচ, এটা তাজপুর বিচ। এরকম ভাবে বিচের ধারে গাড়ি চালানোর মজাই কিন্তু আলাদা, একবার দেখুন। এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে তাজপুর বিচ। তো বিচে কিন্তু গাড়ি চালানো অ্যালাউ নয়। হ্যাঁ, বিচে গাড়ি চালানো একদম অ্যালাউ নয়। ওরা লোকাল লোকজনের পারমিশন নিয়েই 100 মিটার মতো গাড়িটা চালিয়েছিল। একদম সমুদ্রের উপর দিয়ে গাড়ি চালানো। দেখুন ঘুরতে ঘুরতে হয়ে গেছে বেশ অন্ধকার, চারপাশটা একদম শুনশান, বিচ তখন প্রায় ফাঁকা। এর মধ্যেই পড়েছে ওরা একটা মুশকিলে, বালিতে গেছে গাড়ি আটকে। বালিতে বিচের ধারে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে, সবারই ভালো লাগে, কিন্তু চালাতে গিয়ে যে কি প্রবলেমে পড়তে হয় সেটা এরাই বুঝেছে। এবার গাড়িটাকে দাঁড় করিয়ে ওরা গল্প করছিল আর বিচে দিচ্ছিল হাওয়া। গাড়ির নিচ থেকে বালি সরে গিয়ে পড়েছে এই প্রবলেমে। তো ওখানে আমাদের গাড়ি আটকে গেছিলো আর গাড়িটা খুব কষ্ট করে তুললাম। হাওয়া খুব বইছিল, আমার টোটাল গায়ে একদম বালি লেগে গেছে। স্নান টান করে ফ্রেশ হলাম, এবার একটু এখানে একটু আশেপাশে ঘোরাঘুরি করবো, তারপরে ঘুমাবো। সারাদিন গাড়ি চালিয়ে এসেছি, আবার কাল সকালে গাড়ি চালিয়ে যেতে হবে। তাজপুর ঠিক আছে মোটামুটি। বেসিক রিভিউ যদি আমার কাছে চান, যদি নির্জন একটা সমুদ্র সৈকত এনজয় করতে চান তাহলে তাজপুর ঠিক আছে, আদারওয়াইজ তাজপুরের চেয়ে কিন্তু মন্দারমণি ফার বেটার। তো মোটামুটি আমাদের ট্যুর হয়ে গেল আর আমরা এবার বেরোবো। আর এখানে একটা ওই সৈকত সুন্দরী রাস্তা আছে, সেখান থেকে একটু দীঘার দিকে যাবো আর কি। একটু কিছু কেনাকাটা করতে হবে, ওই জন্য দীঘায় যাবো, তারপরে বাড়ি চলে যাবো। তাজপুর ছেড়ে এখন ওরা রওনা দিয়েছে দীঘার পথে। সকালে হালকা রোদ, কানে বাজছে পাখির ডাক, ভেসে আসছে সমুদ্রের গর্জন, আর সামনে রয়েছে লম্বা সৈকত সুন্দরী। বাঙালি দীঘার আশেপাশের জায়গায় আসবে আর দীঘায় পা রাখবে না, এ হতেই পারে না। আমরা তো যতবার মন্দারমণি এসেছি বা আশেপাশের জায়গাগুলোতে এসেছি, দীঘায় একবার না একবার এসেইছি। আমরা প্রতিবার নিউ দীঘা যাই, কিন্তু এবার ওরা গেছিল ওল্ড দীঘা। তখন সকাল 10টা, তবুও দীঘায় লোকজন বেশ ভালোই ছিল। রাস্তায় যেতে যেতে একটু গাড়িটা থামিয়ে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করেছিল। এই জায়গার ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, একদম পুরো নির্জন নিস্তব্ধ, ওরা ছাড়া আর একটা মানুষও নেই এখানে। এটা ওল্ড দীঘার একদম সামনে, খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। আর এখানে পার্কিং চার্জ রয়েছে 50 টাকা করে। এই সোজা হেঁটে গেলে এইরকম সুন্দর স্পেস পাওয়া যায় আর তার পাশে এরকম উচ্ছল সমুদ্র, এখানে বসে থাকতে বেশ ভালো লাগে। সকাল সকাল এখানে এসে টাইমটা কাটাতে কিন্তু ভালোই লাগবে। আর এখান থেকে যদি সানরাইজটা দেখা যায় তাহলে তো আর কিছুই না, দিনের শুরুটা হয় সুন্দর দিয়ে। এইরকম একদিনের জন্য তাজপুর ট্রিপ একদম বাজেট ফ্রেন্ডলি হবে যদি আপনারা লোকাল ট্রান্সপোর্ট
ইউজ করে থাকেন। মাথাপিছু 2000 টাকার মধ্যেই আপনার ট্যুর কমপ্লিট হয়ে যাবে। এবারের তাজপুরের ট্রিপটা ছিল খুবই রিফ্রেশিং। যদি তোমরা ওয়ার্ক প্রেশার থেকে একটু শান্তি পেতে চাও তাহলে তাজপুর ঘুরে যেতেই হবে। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ট্রিপে। ততক্ষণ পর্যন্ত টাটা।